হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। শীতে গাছ ভরে গোলাপ পেতে এখনই কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের করে নিতে হবে। সঠিক পদ্ধতিতে কিভাবে করবেন তা সম্পূর্ণ তুলে ধরেছি এই ভিডিওটিতে। কাটিং, রিপোর্টিং ও সার প্রয়োগ সমস্ত আলোচনা করেছি। শীতেও ঠিক এইভাবেই মাটির কাছেও গাছ ভরে আপনারাও গোলাপ পেতে পারেন। গাছ কাটিং করার পর কিভাবে অধিক পরিমাণ ব্রাঞ্চ আসবে, কোন খাবার প্রয়োগে দুর্দান্ত গ্রোথ হবে গাছের, সাথে কেমন মাটি গোলাপের জন্য বেস্ট, সম্পূর্ণ আলোচনা করেছি ভিডিওটিতে। ধৈর্যভাবে দেখুন, গোলাপ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর শীতের শুরু থেকে গোলাপের স্টেপ বাই স্টেপ পরিচর্যার ভিডিও থাকবে এই চ্যানেলে। তাই অবশ্যই সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার বাগানে বেশ কয়েকটা গোলাপ গাছ আছে। সঠিক পদ্ধতিতে সঠিক সময় কাটিং ও রিপোর্টিং করার পর এই তার রেজাল্ট দেখুন। প্রত্যেকটা গাছে কত নতুন নতুন ব্রাঞ্চ আসছে। তা কিভাবে সম্ভব হয়েছে সম্পূর্ণ আলোচনা করেছি, স্কিপ না করে দেখুন। শীতকালে গোলাপ গাছে অত্যধিক পরিমাণ ফুল আনতে গেলে এই সময় কিন্তু কাটিং করা আবশ্যিক। সঠিক পদ্ধতিতে কাটিং করলে অত্যধিক পরিমাণের নতুন ব্রাঞ্চ আসবে। যত বেশি ব্রাঞ্চ পাওয়া যাবে ঠিক তত বেশি ফুল কিন্তু আমরা শীতকালে পাবো। আমার এই সমস্ত গাছগুলোই কাটিং প্রায় কমপ্লিট। আপনাদের দেখানোর জন্য এই একটা দুটো গাছ রেখেছি। কিভাবে কাটিং করবেন ভালোভাবে দেখে নিন। মাটি থেকে 1 হাতের মতো উপর দিকে গাছ রেখে আমি কিন্তু সমস্ত মেন ডাল কেটে দিচ্ছি। তার সাথে বর্ষার পর এই ধরনের ডাইব্যাক আক্রান্ত ডাল কিন্তু গোলাপ গাছে দেখা যায়। এই ডাইব্যাক আক্রান্ত ডাল কখনোই গাছে এই সময় রাখবেন না, কারণ ডাইব্যাক যখন শুরু হয়ে যায় সেই ডাইব্যাকওয়ালা ডাল গাছে দীর্ঘদিন থাকলে গাছটি কিন্তু সম্পূর্ণরূপে মারা যায়। ডাইব্যাকের অনেকটা নিচ থেকে ডালগুলো কাটবেন যাতে সবুজ অংশ কিছুটা থাকে। কাটা স্থানে অবশ্যই এই সময় ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন। সম্পূর্ণ গাছ বেশ ভালো করে কাটিং করে দিতে হবে। অত্যধিক বড় গাছ হলে হার্ড প্রুনিং করুন, কিন্তু 1 বছর থেকে 1.5 বছরের গাছ হলে সেটা সফট প্রুনিং করতে পারেন। আমার গাছের এই প্রধান মোটা ডালটা দেখুন, বেশ কিছুটা কিন্তু ডাইব্যাকে আক্রান্ত হয়ে গেছে। তার জন্য আমি বেশ খানিকটা নিচ থেকে কিছুটা ভালো ডাল সমেত পুরো সম্পূর্ণ ডালটাই কিন্তু আমি কেটে বাদ দিলাম। এই সময় কিন্তু কোনো মায়া করলে চলবে না গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য। এই রকম ডাল কাটিং করতে অনেকেই ভয় পান, ভাবেন যদি গাছটি মারা যায়। তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ গাছের ডাইব্যাক আক্রান্ত হলে সেই ডালটি যদি না কাটি ধীরে ধীরে সম্পূর্ণ গাছটি মারা যাওয়ার সম্ভাবনা 100% থেকে থাকে। কাটিং করার পর অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ ভালোভাবে কাটা স্থানে লাগিয়ে দিতে হবে, এটা কিন্তু মাস্ট। না হলেই এই সময়ও কিন্তু আপনাদের গাছ ডাইব্যাকে আক্রান্ত হতে পারে। এই সময় দ্বিতীয় পর্যায় হচ্ছে জল প্রয়োগ পদ্ধতি, যেটা সবথেকে ভাইটাল জিনিস। কাটিং করার পর কিন্তু আমাদেরকে প্রত্যেকটা গাছে বুঝে শুনে জল দিতে হবে, কারণ গাছে এই সময় বেশি পাতা থাকবে না, তাই জন্য গাছে জলের চাহিদাও কিন্তু কম থাকবে। তাই জন্য উপর থেকে মাটি শুকনো হলে তবেই জল দিতে হবে। আবার এক্ষেত্রে যদি বেশি পরিমাণ জল টান করেন তবে নতুন ব্রাঞ্চ আসতে দেরি করবে এবং তার পাতা কিন্তু কুঁকড়ে যাবে। সকাল ও সন্ধে গাছকে এইভাবে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দেবেন। দেখুন, কাটিং করার কয়েকদিনের মধ্যেই নতুন ব্রাঞ্চ আসতে শুরু করে দিয়েছে। এটাই কিন্তু তার একমাত্র কারণ দুবেলায় যদি আপনারা এইভাবে ঝাড়ির সাহায্যে গোটা গাছ ভিজিয়ে দেন তবে খুব তাড়াতাড়ি ব্রাঞ্চের দেখা পেয়ে যাবেন। তৃতীয় পর্যায়ে আলোচনা করব গাছের রিপোর্টিং ও মাটি তৈরি নিয়ে। গত বছরের তুলনায় এই বছরের টবের সাইজ বড় নিতে হবে। গাছ যত বাড়বে টবের সাইজ তত বাড়াতে হবে। গোলাপের রুট বাউন্ড বেশি হলে তার ডাইব্যাক ও শেকড়ে পচন লাগাতে পারে, তাই প্রতি বছর এই সময় রিপোর্ট করা দরকার। এখানে 12 ইঞ্চি টব নিয়েছি। তলায় ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য বেশ কটা ছিদ্র করে নিয়েছি। তার ওপর পাথরের টুকরো দিয়েছি। এর ওপর 1 ইঞ্চি আস্তরণের মতো লাল বালি দিচ্ছি যাতে আরও ভালোভাবে জলটা ড্রেন আউট হয়ে যায়। এইভাবে টব তৈরি করলে বর্ষায় বেশি বৃষ্টিতে গাছের কোনো ক্ষতি হয় না। এরপর মাটি তৈরি। গোলাপের জন্য হালকা ঝুরঝুরে উর্বর মাটি বেস্ট, তাই 50% দোআঁশ মাটি, 20% কোকোপিট, 30% ভার্মি নিয়েছি। আর তার সাথে নিয়েছি 1 মুঠো নিমখোল,
1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ ফুরাডন। নিমখোল মাটিতে ফাঙ্গাস পোকামাকড় আসতে দেয় না, তার সাথে নাইট্রোজেনের চাহিদা মেটায়। ফসফেট শেকড় দ্রুত বৃদ্ধি করতে ও মাটি ঝুরঝুরে রাখতে সহায়তা করে। ফুরাডন মাটিকে কেন্ন, শামুক ও নানা কৃমি থেকে রক্ষা করে, গাছকে তেতো করে রাখে, ফলে পোকার আক্রমণ কম হয় গাছে। ভালোভাবে মাটিটি মিশিয়ে নিতে হবে। এরপর যেই টবটি নির্বাচন করবেন তাতে অর্ধেক পরিমাণ মাটি আগে থেকে ভরে নিতে হবে। যেই গাছটি রিপোর্ট করবেন সেই গাছটিতে আগের দিন জল দেবেন না, মাটি শুকনো করে রাখবেন। শেকড়ে কোনো আঘাত না করে কোনো উঁচু জায়গায় টবটিকে এভাবে উল্টো করে কিছুটা ঠোকা দিতেই সুন্দরভাবে পুরো শেকড় সমেত রুটবলটি বেরিয়ে আসবে। এইভাবে গাছ রিপোর্ট করলে গাছ বেশি ট্রেসে যায় না ও খুব তাড়াতাড়ি গ্রোথ নিতে শুরু করে দেয়। যেহেতু পুরনো শেকড় কিছু আছে, তাই তলার দিক থেকে হালকা হাতে এইভাবে কিছুটা পুরনো শেকড় ও কিছুটা পুরনো মাটি এইভাবে ছাড়িয়ে নেবেন। হাতের সাহায্যে বা ঠুকে কোনোভাবেই মাটিগুলো ছাড়াবেন না। কোনো কিছু ধারালো জিনিস নিয়ে এইভাবে চতুর্দিক থেকে সমান করে কেটে নিলে খুব ভালো হবে। উপরের মাটিটাও ঠিক একই পদ্ধতিতে আমি কিছুটা ছাড়িয়ে নিচ্ছি। হালকাভাবে এইভাবে শেকড় প্রুন করলে খুব তাড়াতাড়ি নতুন শেকড় আসবে এবং নতুন শেকড় বেশি মাত্রায় মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। তাই জন্য এই পদ্ধতি এই সময় আমাদের করা উচিত। এরপর টবের মিডিল বরাবর গাছটিকে আমি বসিয়ে দিচ্ছি এবং মাটিগুলো সুন্দর করে চতুর্দিক থেকে দিয়ে দিতে হবে। মাটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গাছটি যেখান থেকে কলম করা হয়েছে অর্থাৎ গ্রাফটিং করা হয়েছে সেই অংশটা যেন অবশ্যই মাটির উপরে থাকে, কারণ সেই জায়গাটা থেকেই বেসাল শুট বের হবে নতুন করে। তাই ওই কলম করা স্থান অবশ্যই মাটির উপরে রাখবেন। উপর থেকে 2 ইঞ্চির মতো গ্যাপ রাখবেন পরবর্তীকালে চাপান সার ও জল দেওয়ার জন্য। সুন্দরভাবে রিপোর্টিং করা আমার হয়ে গেছে। গাছটিকে আমি আপাতত 3 দিন ছাওয়া স্থানে রাখবো, তারপরেতে খোলা ছাদে রৌদ্রে দিয়ে দেব। চতুর্থ পর্যায়ে বলবো যারা এই মুহূর্তে রিপোর্ট করতে চাইছেন না কিংবা চারা গাছ একেবারে বড় টবে বসিয়ে দিয়েছেন, তারা কিভাবে গাছে প্রচুর ফুল পাবেন। আমিও আমার এই গাছটিকে এই বছর রিপোর্ট করব না, কারণ গাছের তুলনায় টব যথেষ্ট বড় আছে, তাই রুট বাউন্ড হওয়ার চান্স নেই। তবে এই মুহূর্তে একটা ভারী খাবার অবশ্যই প্রয়োগ করব। তাই গোড়ার দিকে 1 থেকে 2 ইঞ্চি মাটি তুলে নিতে হবে। এই সময় গোড়ার আগাছাও ফেলে দিতে হবে। যেহেতু তলার দিকে শেকড় আমরা কোনো রকম কাটাই ছাঁটাই করছি না, তাই এভাবে উপরের দিকে বেশ কিছুটা ফেডার রুট আমরা খুঁড়ে নিচ্ছি। চতুর্দিকের মাটি গড়ার একদিকে এইভাবে স্তূপ করে নেব। এরপর এখানে আমি বেশ কিছুটা খাবার ব্যবহার করছি। খাবার হিসাবে আমি এই 10 ইঞ্চি টবের জন্য নিয়েছি 1 মুঠো মিক্সার, যাতে আছে শিংকুচি, হাড়ের গুঁড়ো ও লেদার মিল, 1 চামচ ফসফেট, 1 মুঠো নিমখোল, 2 চামচ সর্ষের খোল, 1 চামচ এপসম সল্ট, 1 চামচ ডিএপি দানা, 1 চামচ সিউইড, যেটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি মাটির সাথে মিশতে পারে। এই সমস্ত কটা সারই ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রয়োগ করার আগে। এখানে জৈব ও রাসায়নিক খাবার দুটোই ব্যবহার করেছি। এই রকমভাবে খাবার ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় ও মাটিও নষ্ট হয় না। গাছের চতুর্দিক থেকে খাবারটি দিয়ে দিচ্ছি। খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর 1 মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট দিয়ে দিচ্ছি উপর থেকে। ভার্মিকম্পোস্ট দেওয়ার পর গোড়ার মাটিগুলো আবার খাবারের ওপর এইভাবে চাপা দিয়ে দিতে হবে। এর ফলে খাবারগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে ও গাছ তাড়াতাড়ি নিতে পারবে। খাবার প্রয়োগ করার পর গাছে ভরপুর মাত্রায় কিন্তু জল দেওয়া প্রয়োজন। তবে মাটি ভিজে থাকলে এখনই জল দেওয়ার প্রয়োজন নেই, মাটি একটু টান হলে তবেই গাছে জল দেবেন। স্টেপ টু স্টেপ এই পরিচর্যাগুলো করার পর 10 থেকে 12 দিনের মধ্যেই এই রকমভাবে সুন্দর গাছ ভর্তি ব্রাঞ্চ আপনাদেরও আসবে প্রতিটি গোলাপ গাছে। এই সময় এখনকার গোলাপ গাছের পরিচর্যা আপনাদের সামনে আজ তুলে ধরলাম। এরপর স্টেপ টু স্টেপ কী পরিচর্যা করছি তা সম্পূর্ণই আলোচনা করব এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।